নতুন গতি পাচ্ছে বাংলাদেশ মার্কিন সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের। সমন্বয়কদের আটকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্ররা। 24-এর 31 জুলাই মার্চ ফর জাস্টিসে উত্তাল হয়ে ওঠে দেশ। গণগ্রেফতারেও দমন করা যায়নি বিক্ষোভ। উচ্চশিক্ষা নিতে বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়ছে। রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল হারানোর বিশেষজ্ঞদের উদ্বেগ। দেশে মর্যাদা না পাওয়ার অভিযোগ। ইতালি পাঠানোর স্বপ্ন দেখে মাদারীপুরের সোহাগকে লিবিয়ায় বন্দী করে মানব পাচারকারীরা। মুক্তিপণের টাকা দেওয়ার পরও হত্যার অভিযোগ পরিবারের। মরদেহ দেশে ফেরানোর দাবি। ভোরের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন নতুন গতি পাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, নতুন অভিমুখে যাত্রা করতে যাচ্ছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চীন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য সামগ্রিক ভ্রমণ সতর্কতার স্তর লেভেল 3 থেকে কমিয়ে লেভেল 2 করেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে ফলপ্রসূ বৈঠকের পরেই ইতিবাচক অগ্রগতি এসেছে। 3 দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এ সফরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে যাবে। সফরের প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর। তার 2 ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নিজের এক্স বার্তায় সার্জিও গোর জানান, বাংলাদেশে তার প্রথম সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। জানান, বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে ওয়াশিংটনেরও কোনো উদ্বেগ নেই। বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও জোরদারের প্রত্যাশার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, এটা আমাদের চলমান প্রক্রিয়া। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে সার্জিও গোরের। আর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে 3 দিনের সফর শেষ করে ভারতে ফিরে যাবেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত করতে 2 দেশ সম্মত। এদিকে বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো একচেটিয়া ব্যবসা করছে অভিযোগ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অভিবাসনের প্রতারণা ঠেকাতে এজেন্সিগুলোর সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এমন অবস্থার মধ্যে সুখবর মিলছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই দফায় দফায় উদ্যোগ নেয়ার ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে দুই দেশ সম্মত হয়েছে জানিয়ে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু হবে আগস্টের শেষ নাগাদ। নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এদিকে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তিতে চালু হলো অনলাইন কমপ্লেন্ট ম্যানেজমেন্ট মডিউল। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করবে সরকার। সহায়তা দেওয়া হবে প্রতারিত শ্রমিকদেরও। যারা অবৈধভাবে প্রতারণার একটা চক্র হিসেবে কাজ করছেন তারা ভালো হয়ে যান। প্রত্যেককে ডিবি, পুলিশ, বিভিন্ন এজেন্সি নজরদারি করছে। বিদেশে নতুন নতুন শ্রমবাজার খোলার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তৎপরতা দেখালেও গেল 6 মাসে কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। বাট আমি মনে করি এখানে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার পর স্বয়ংক্রিয়ভাবে অন্তত 626 বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। এ তথ্য জানিয়ে সরকার বলছে তাদের ভিসা নবায়নের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু হচ্ছে হটলাইন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মিথ্যা তথ্য দিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজনে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হবে আইন মন্ত্রণালয়। আরব আমিরাত থেকে ছুটিতে আসা 5,000 বাংলাদেশির ভিসা কোনো কারণ ছাড়াই বাতিল হয়েছে এমন খবর আসে গণমাধ্যমে। এতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সরকার। বৈঠক শেষে 5,000 প্রবাসীর ভিসা বাতিলের তথ্য সঠিক নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সংখ্যা 626 জন। এর মধ্যে 417 জনের ভিসা রিভিউ করতে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান শামা ওবায়েদ। 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, ভিসা জটিলতায় ভুক্তভোগীদের জন্য দেশে এবং সংযুক্ত আরব আমিরাতে জরুরি হটলাইন সেবা চালু করবে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সে দেশের আইন মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানান তিনি। যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা। ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে, যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। একটা হটলাইন চালু করা হবে যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে। বিদেশগামীদের আইন বহির্ভূত পথে না যাওয়ার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ভুয়া তথ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজন হলে অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। দয়া করে আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। অভিবাসন একটা আইন আছে, সেই আইন যদি সংশোধন করার প্রয়োজন হয় সেটাও আমরা আইন মন্ত্রণালয় এবং সাথে কথা বলবো। এদিকে মিয়ানমারে আটক 27 জন বাংলাদেশিকে শনাক্ত করেছে সরকার। তাদের নিরাপদে দেশে ফেরাতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের স্পিরিট সামগ্রিকভাবে ধারণ করছে বিএনপি। সরকারের তীব্র সমালোচনার পরেও কোনো গুম খুনের অভিযোগ নেই। তবে গণতন্ত্রের অভিযাত্রা অক্ষুণ্ণ রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে সব মহলকেই।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে রাজধানীর 2 সিটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখভালে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিময় আর রক্ত ঝরানো আগস্ট ইতিহাসে ফ্রেমবন্দি হয়ে আছে 24-এর উত্তাল সময়ের নানা ঐতিহাসিক মুহূর্ত, যার অন্যতম মিরপুর 10 গোলচত্বরে ফুট ওভারব্রিজের ওপর জাতীয় পতাকা হাতে নির্ভীক এক তরুণের দাঁড়িয়ে থাকা। যদিও সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সেই আজিজুর শেখের নাম নেই জুলাই গেজেটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে জুলাইয়ের সেই জাতীয় পতাকা তুলে দেওয়ার প্রত্যাশা পূরণে দুপুরে সচিবালয়ে আসেন আজিজুর। জুলাই গেজেটভুক্ত হওয়ার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। সাংবাদিকদের বলেন আজিজুর, আমার চাওয়া যে আমার এই পতাকা আমি একদিন হলেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। তো সেটা আমার 2 বছর পরে আজকে আমার সেটা দেখা মিলল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সেই পতাকাটা দিতে পারছি। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, কাণ্ডজ্ঞানহীন বেপরোয়া কথাবার্তায় গণতন্ত্র শক্তিশালী হবে না। বলেন, দায়িত্বশীল আচরণ করতে হবে বিরোধী দলকে। রাজনৈতিক মত প্রকাশের কারণে কোথাও তাদের বিরুদ্ধে গুম খুনের কোনো অভিযোগ কেউ করেছেন এটা আমার জানা নেই। সরকারি দলই সব দায়িত্ব নেবে, বিরোধী দল দায়িত্ব নেবে না তা হতে পারে না। বিরোধী দলকেও দায়িত্ব নিতে হবে, তাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। এছাড়া সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 416 বছর পূর্তিতে ঢাকা উৎসব পেছানো হয়েছে বলে জানান আব্দুস সালাম। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকৃতির এই কারণেই এটা চেঞ্জ করে এখন আমরা 29 তারিখে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। সব ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা আছে। সিটি কর্পোরেশন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, এই কারণে প্রতিমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আলাদা অনুশাসন দিয়েছে যে আমাকে বিষয়গুলো তদারকি করবার জন্য। এবং এই প্রথম ঢাকা শহরে আমরা উত্তর এবং দক্ষিণ সিটিতে পরিচ্ছন্ন কর্মী 2 শিফটে আমরা করেছি। এদিকে সকালে সচিবালয়ে 3 জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান। নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করাই এমন নিয়োগের উদ্দেশ্য। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির। আটকে দেওয়া হচ্ছে ভালো কাজের উদ্যোগ। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে এভাবে আক্ষেপ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আর মুক্তিযুদ্ধের মতো জুলাইয়ের চেতনাকে বিক্রি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মাস জুড়ে চলছে জুলাই শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যেই নিহিত রয়েছে। বিএনপি সরকারের হাত ধরেই শহীদদের স্বপ্নের বাংলাদেশের বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনের নেপথ্যের কারিগর, প্রধান সেনাপতি নেপথ্যে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবর্তনের কথা বলতে গেলেই প্রাণ দিতে হয়েছে এদেশে। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে আক্ষেপ করে তিনি বলেন, আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির। প্রধানমন্ত্রীর হাত ধরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আশাবাদী এলজিআরডি মন্ত্রী। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট।
সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে মানব পাচার অনেকটাই কমানো যাবে। শিক্ষাটা যদি না থাকে সে বারবার প্রতারিত হবে। আইনগত কাঠামোর মধ্যে দিয়ে এবং সরকার যেভাবে ড্রাইভ দিচ্ছে, এই ড্রাইভ অব্যাহত থাকলে এটা আমি মনে করি অনেকখানি কমে যাবে। এখন রুল অফ লর জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আইনের শাসন যদি প্রয়োগ সর্বত্র না হয় তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেতেই থাকবে। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও দক্ষ মানব সম্পদ পাঠাতে কাজ করছে সরকার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 5 আগস্ট পল্টনে মহাসমাবেশ ডেকেছে 11 দল। রাতে বিরোধী দলীয় নেতার বাসভবনে জরুরি বৈঠকের পর এ কর্মসূচি দেওয়া হয়। 11 দলীয় ঐক্যের মুখপাত্র হামিদুর রহমান আজাদ বলেন, হবিগঞ্জ ও সিলেটে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি। সংবিধান সংশোধনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, সংস্কারের জন্যই হয়েছে। আর নির্বাচন যে আলাদাভাবে একই দিনে যে আলাদা ব্যালটে ভোট হয়েছে, এটা সংস্কারের জন্য হয়েছে, সংশোধনের জন্য নয়। সংবিধান সংশোধনের এই বিশেষ কমিটির গঠন করে যে প্রক্রিয়া বিএনপি হচ্ছে, এটা ভুল পথ। এটা জাতিকে বোকা বানিয়ে আসলে এই অভ্যুত্থান, তার চেতনা এবং সংস্কারের যে মূল লক্ষ্য এখানে ব্যাহত হবে। গত 2 দিন ধরে হবিগঞ্জ এবং সিলেট মিলে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচিকে সন্ত্রাসী কায়দায় মোকাবেলা, এটা হলো বিগত ফেসিবাদের পুনরাবৃত্তি। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে আবার বৈষম্যমূলক কোটা প্রথা ফিরিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দেন, গণভোটের রায় নিয়ে সরকারকে তিল পরিমাণ ছাড় দেবে না জামায়াত। মাননীয় স্পিকারের কাছে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন। এ সময় নানা বিষয়ে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালিত হচ্ছে বধির ব্যক্তিদের মাধ্যমে। এ সময় জামায়াত সেক্রেটারি হুঁশিয়ারি দেন, গণভোটের রায় নিয়ে সরকারকে তিল পরিমাণ ছাড় দেবে না তার দল। জাতির জন্য দুর্ভাগ্য, এমন একটি বোবা বধির সরকার এখন ক্ষমতায় আছে, যার কানে কথা যায় না, শহীদ পরিবারের মায়ের সন্তান হাজার বেদনার কান্না শুনতে পায় না। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করার প্রশ্নে আমরা তিল মাত্র ছাড় দিতে প্রস্তুত নই। গণভোটের রায় নিয়ে আন্দোলন না করতে সরকারের পক্ষ থেকে দেয়া আপোষের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে আবারও বৈষম্যমূলক কোটা প্রথা ফিরিয়ে আনা হয়েছে। গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সব জায়গায়। এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে, এটাকে কৌটা নয়। জামায়াত কখনো আপোষের রাজনীতি করে না বলেও মন্তব্য বিরোধী দলীয় নেতার। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আবারও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এবার সিলেটের গোপালগঞ্জ ও 5 মাইলে 2 দফা হামলার শিকার হন তারা। এ ঘটনায় নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরো বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য। নাহিদ ইসলামের অভিযোগ, দেশকে আবারও সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। পথসভার উদ্দেশ্যে সিলেটে পৌঁছালে 2 দফা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন এনসিপি নেতারা। এর আগে বৃহস্পতিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা। সিলেটে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে জেলা সার্কিট হাউজের দিকে রওনা হন। এরপরই প্রথমে গোলাপগঞ্জ, তারপর 5 মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলা হয়। এনসিপি নেতাদের উদ্দেশ্যে নানা স্লোগান দেয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সামনে হামলা হচ্ছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরো বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে তৈরি করা হয়েছে। সার্জিস আলম বলেন, সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা রাজনীতি থেকে বিরোধী দলকে নির্মূল করতে চায়। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই। সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জেলায় জেলায় সফর করছে এনসিপি। এরই অংশ হিসেবে বুধবার হবিগঞ্জ পৌঁছালে হামলার শিকার হন নেতাকর্মীরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে জুলাই অভ্যুত্থানের পর বিরোধী দলের উপর হামলার ঘটনা গণতান্ত্রিক পথকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। কোনো ধরনের আইনি ব্যবস্থা হামলাকারীদের উপর সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া হয়নি। আমরা শঙ্কা করছি যে এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে, যেহেতু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়টাতে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলের যারা আছেন তাদের উপরে হামলা নিপীড়ন করত, ঠিক এখন বিএনপি সরকার হামলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পথ, সে পথে তারা অগ্রসর হওয়ার দিকে ধাবিত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রস্ফুটিত করতে হয়, তাহলে বিরোধী দলীয় যারা আছেন তাদের উপরে এইসব হামলা মামলা করা যাবে না। সিলেটের গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটি। বৃহস্পতিবার রাতে বাংলা মোটর এলাকায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলের আয়োজন করা হয়। এ সময় জাতীয় ছাত্র শক্তির নেতারা বলেন, বাংলাদেশে নতুনভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার অপচেষ্টা করা হচ্ছে। এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয় মশাল মিছিল থেকে। বিএনপি যখন দেখলো যে জনগণ এনসিপির আসলে কথা শুনতে যাচ্ছে, সংস্কারের কথা বলছে, তখন বিএনপি ভয় পেয়ে আমি মনে করি যে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। বাংলাদেশকে যে নতুন করে ফ্যাসিবাদায়ন করার যে চেষ্টা করা হচ্ছে, এইটার বিরুদ্ধে এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি তাদের অবস্থানটা জারি রাখবে এবং আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি থাকবে। এবার জুলাইয়ের দিনলিপির খবর। সমন্বয়কদের আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্র সমাজ। 31 জুলাই মার্চ ফর জাস্টিস পালন করতে রাজপথে নামেন তারা। পথে পথে পুলিশি বাধায় এই দিন আবারও উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। গণগ্রেফতার, হতাহতের ঘটনার বিচার, সমন্বয়কদের মুক্তি সহ 9 দফা পূরণে একের পর এক কর্মসূচি দিয়ে সারা দেশকে একত্রিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের বাকি সমন্বয়করা। মার্চ ফর জাস্টিসকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানব নাজমুস সালেহির প্রতিবেদনে। জুলাইয়ের শেষাংশে এসে আন্দোলন দমাতে গুম, খুন, গ্রেফতার সহ সব ধরনের কৌশল অবলম্বন করে হাসিনা সরকার, যার অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়। কিন্তু তাতে বিভ্রান্ত হননি 24-এর গণ অভ্যুত্থানকারীরা। একের পর এক কঠোর কর্মসূচি পালন করে যান মুক্ত থাকা বাকি সমন্বয়করা। এমন পরিস্থিতিতে সকল শ্রেণী পেশার মানুষকে সংযুক্ত করার লক্ষ্যে বিক্ষোভের পরিবর্তে যাতে সবাই অংশ নিতে পারে এমন কর্মসূচির কথা ভাবছিলেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রনেতারা। তখন আমাদের মনে হয়েছিল যে এই আন্দোলনে হচ্ছে ছাত্র জনতা তো ভূমিকা রাখছেই, একই সাথে আইনজীবী, পেশাজীবী বা সাংবাদিকরা যদি আরেকটু বেশি ভূমিকা রাখতে পারে তাহলে আমরা গুরুত্বপূর্ণ মনে করব। এবং সেই দিনই রাতে আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটি প্রোগ্রাম অন্তত
আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে আমরা করব। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্দোলন যদি আরও কিছুদিন টেনে নিয়ে যেতে হয় তাহলে আমাদের আরও কিছু ইউনিক প্রোগ্রাম সাজেশন দেওয়া ছিল। আমরা কালকে কি পরশু দিন কি, যদি 5 তারিখ না আরও 2-1 দিন যায়, তো সেক্ষেত্রেও যাতে সব ধরনের প্রোগ্রাম প্রস্তুতি আমাদের যাতে থাকে, বিষয়গুলো ছিল। জুলাই জুড়ে সহিংসতায় হতাহত, গ্রেফতারের প্রতিবাদ ও বিচার দাবিতে রক্তাক্ত জুলাইয়ের এই দিনে 31 জুলাই সবার সমন্বয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। এই প্রস্তাবনাটা হচ্ছে কি যে আসলে হচ্ছে আমরা বললাম না যে প্রত্যেকটা অঙ্গনে মানুষকে কীভাবে কানেক্টেড করা যায়। আমরা ভাবলাম যে আইন অঙ্গনে মানুষকে এভাবে মধ্য দিয়ে আমরা কানেক্টেড করতে পারি। কিন্তু কর্মসূচি সফল করতে দলে দলে রাজপথে শিক্ষার্থীরা পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠি সোটা ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে। কিন্তু হাজারো বাধা বিপত্তির মুখেও নুসরাতের মতো অনেকেই বুক পেতে দাঁড়ান পুলিশের প্রিজন ভ্যানের সামনে, যা পুরো জাতিকে উজ্জীবিত করে। হাইকোর্ট এলাকায় নেমে আসেন খ্যাতনামা আইনজীবীরা। ওই সময় লিপি দৌড়ে এসছে এবং বলছে যে দেখ, জানি না এখন কি চলছে, এই যে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম চলছে তার উপরেই আক্রমণ চলছে। এখান থেকে ওই বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দৌড়ে যাই, ছাত্রদেরকে যখন পুলিশ ওদেরকে একদম আটকে ধরে নিয়ে যাচ্ছে ওখান থেকে। অন্য ছাত্রছাত্রীরা তো ওখানে রেজিস্ট্যান্সটা দিয়েছে, কিন্তু আইনজীবীরাও তাদের পাশে ছিল। 31 জুলাই আন্দোলনের সময় সরাসরি গুলি না করার রিটের শুনানি ও আদেশের দিন ধার্য থাকলেও এক বিচারপতি অসুস্থ থাকায় ঝুলে যায় রিটের শুনানি। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয় জুলাইয়ের 31 তারিখ। উত্তাল জুলাইয়ের প্রতিটি দিনই আন্দোলনে রাজপথে নেমে আসছিল সকল শ্রেণী পেশার মানুষ, বাকি ছিল দেশের আইনজীবীরা। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে এই হাইকোর্ট প্রাঙ্গণে নেমে আসেন দেশের খ্যাতিমান আইনজীবীরা। ফলে নতুন করে গতি পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে চলছে সাইক্লিং প্রতিযোগিতা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি, ভোর 4টা থেকে হাতিরঝিল সাইকেলিং চ্যালেঞ্জে অংশ নিতে সাইকেলিস্টরা জড়ো হতে থাকেন হাতিরঝিলের এমপি থিয়েটারে। এখানে আজকে তারা প্রায় বলা যায় যে প্রায় 250 সাইকেলিস্ট তারা আজকে অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। মোট 8টি ক্যাটাগরিতে, 4টি ইভেন্টের মোট 8টি ক্যাটাগরিতে তারা আজকে এই প্রতিযোগিতায় আজকে লড়াই করবেন বা করছেন আর কি। ভোর 4টা থেকে আসলে যত সময় শুরু হয়েছিল এখন পর্যন্ত আসলে বলা যায় যে এই ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় যেই ইভেন্ট টিটিটি অর্থাৎ টিম টাইম ট্রায়াল, সেটা এখন আয়োজিত হচ্ছে, যেখানে মূলত 4 জন করে একটি দল গঠন হয়ে তারা তাদের সমন্বয় এবং গতির মাধ্যমে তারা এই প্রতিযোগিতা আসলে লড়াই করছেন। এই মুহূর্তে ইভেন্টটি চলছে, যেখানে মোট 11টি দল অংশগ্রহণ করেছে। এছাড়া আসলে বলতে হয় যে ইভেন্ট আরও বেশ কয়েকটি রয়েছে, যেটা আসলে 9টা নাগাদ সম্ভাব্য একটা সময় তারা বলছে, যেটার মধ্যে হয়তো বা শেষ হবে এই প্রতিযোগিতা, যেখানে একদম বিভিন্ন বয়সের পুরুষ থেকে শুরু করে নারী কিংবা বাচ্চা আসলে বলা যায় তারা আসলে এখানে অংশগ্রহণ করছে বিভিন্ন ক্যাটাগরিতে। কিছুক্ষণ পর আরও একটি ইভেন্ট শুরু হবে, যেখানে নারী এবং বাচ্চারা অংশগ্রহণ করবে। এরকম ধাপে ধাপে প্রায় বলা যায় যে 3টি ইভেন্টের মোট 8টি ক্যাটাগরিতে তারা আজকে এখানে লড়াই করছেন এবং সাইকেলিস্টরা এখানে অংশগ্রহণ করেছেন। একই সাথে বলতে হয় যে এই লড়াই শেষে তাদেরকে আজকে যে মেডেল, বিজয়ী পদক, সেটা আসলে দেওয়া হবে। একই সাথে আমরা তাদের সঙ্গে আসলে কথা বলছিলাম যে এরকম একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরেও তারা আসলে বেশ আনন্দিত। একই সাথে তাদের যে চাওয়াটা যে সাইকেলিস্টের প্রতি বা সাইকেলিংয়ের প্রতি মানুষের আগ্রহটা যেন আরও বাড়ানো হয়। পাশাপাশি আসলে বলতে হয় যে সাইকেলিংয়ের যেই একটা গুরুত্বতা আসলে রয়েছে ঢাকা শহরের জ্যামের যে শহর, সেই শহরে এই গুরুত্বতা বাড়ানোর পাশাপাশি সড়ক নিরাপত্তার প্রতি মানুষকে সচেতনতা করার জন্য কিন্তু তাদের আজকের এই আয়োজন। সেই আয়োজন সফল হবে এমনটাই আসলে তাদের প্রত্যাশা। হাতিরঝিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাতিরঝিল থেকে সরাসরি যুক্ত ছিলাম। উচ্চশিক্ষার নামে প্রতি বছর হাজার হাজার মেধাবী পাড়ি দিচ্ছেন বিদেশে। সেখানে পড়াশোনা শেষে রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন অন্য দেশের উন্নয়নে। গত 10 বছরে এই হার বেড়েছে দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন উচ্চশিক্ষার বহুমুখী সংকটই বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। দেশে ফিরে কাজ করার মতো মর্যাদাপূর্ণ ও দক্ষতা ভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে পারলেই
এই প্রবণতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রিমু সিদ্দিক। হাতে ভিসা, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সঙ্গে পরিবারের অসংখ্য স্বপ্ন। এক বুক আশা নিয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী। সেখানে উন্নত জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষা শেষে সেখানে গড়তে চান স্থায়ী বসতি, যার কারণে তাদের সম্পর্কে ইতি টানতে হয় দেশের সাথেও। এখানে গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয় এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়, যেগুলো শিক্ষার্থীদের মাঝে নতুন কিছু করার আত্মবিশ্বাস তৈরি করে। ব্যবসা বা কাজকর্ম করার সুযোগ, এখানে কোনো চাঁদাবাজি নেই, সবচেয়ে বড় কথা কেউ কারোর পেছনে লেগে নেই। এই ধরনের পরিবেশ হলে অবশ্যই আমি বাংলাদেশে ফিরে এসে আপলিফট করতে চাই। ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস প্রতিবেদন বলছে 10 বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। আর ওপেন ডোরসের তথ্য বলছে 2023-24 শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় 26%। এতে বাংলাদেশ এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর দেশের তালিকায় 13তম থেকে 8ম স্থানে উঠে এসেছে। দেশ থেকে যায় তাদের 80% তারা বাংলাদেশে কখনো ফিরে আসে না। প্রায় 20% মতো কখনো কখনো আসে, যারা আসলে সেখানে কোনো সুযোগ তৈরি করতে হয়তো পারে না। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ দেশে না ফেরার এই প্রবণতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো হারাচ্ছে নিজেদের শিক্ষক। চলতি বছরে দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ের 102 শিক্ষক শিক্ষা ছুটির মেয়াদ শেষে কর্মস্থলে যোগ দেননি। ফলে উচ্চশিক্ষা ও গবেষণায় তৈরি হচ্ছে দক্ষ জনবল শূন্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে বিভিন্ন দেশে পড়াশোনা করতে যান, প্রায় 1/3 তারা বাংলাদেশে কখনো আর ফিরে আসে না। কি পরিমাণ শিক্ষার্থী বিদেশে যাচ্ছে স্কলারশিপ নেই, সরকারের কাছে কোনো ডেটাবেস নাই। যারা শেষ করছে তারা আসলে কত ভাগ দেশে ফিরে আসছে এবং আদৌ তারা আসছে না কেন? যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে বা জ্ঞান অর্জন করেছে তাদেরকে সেই ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসা উচিত সরকারের। শিক্ষাবিদদের মতে দেশের গবেষণায় সীমিত সুযোগ, বেতন বৈষম্য, রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে বিদেশে স্থায়ী হতে চান সিংহভাগ মেধাবী শিক্ষার্থী। ফলে দেশ উদ্বেগজনকভাবে হারাচ্ছে দক্ষ মানব সম্পদ। শিক্ষার্থীরা যাতে শিক্ষা শেষে যথাযথভাবে চাকরি পায়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, জীবনের সাথে শিক্ষার সংশ্লিষ্টতা যারা খুঁজে পায়, সেই ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, এখানে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশে উচ্চশিক্ষাকে নিরুৎসাহিত নয়, বরং দেশে ফিরলে সেসব মেধাকে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া গর্বের ও সক্ষমতার প্রতীক। সমস্যা তখনই যখন উচ্চশিক্ষার নামে দেশ হারায় মেধা, হারায় বিপুল অর্থ। রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে দেশের বিনিয়োগে গড়ে ওঠা মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এখন রাষ্ট্রের বড় কাজ বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যুবক সোহাগ মুন্সিকে বন্দী করে মাফিয়ারা। শারীরিক নির্যাতন চালিয়ে পরিবার থেকে আদায় করে মুক্তিপণের 60 লাখ টাকা। এরপরও বাঁচানো যায়নি সোহাগকে। আরও দাবিকৃত 27 লাখ টাকা দিতে দেরি করায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের সোহাগ মুন্সি। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহার সর্দারের খপ্পরে পড়েন তিনি। চুক্তিমতে 22 লাখ টাকা দালালদের হাতে দিয়ে 2025 সালের সেপ্টেম্বরে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব ও পরে লিবিয়ার ত্রিপোলি নিয়ে বন্দী করে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও 38 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। গত 23 জুলাই দাবি করা হয় আরও 27 লাখ টাকা। মুক্তিপণের টাকা না দেয়ায় সোহাগকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী মাফিয়ারা। বুধবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার ছেলের আবার ফেরত এই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদিনা রাইতেই করিয়া আমার পোলারে বাড়িয়ে ফেলায়। মজুমদারকান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে,
তারা পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। জুলহাস এবং তার সাথে যারা তার সহযোগী যারা আছে তাদের সবারই ফাঁসির দাবি। আমার একটাই দাবি, তাদের সবার ফাঁসি হোক। সরকারের দ্বারা এটাই আবেদন যেন এটার সুষ্ঠু একটা বিচার করে। দাবি কি আনোয়ার যখন মার গিয়ে হালাইছে তোর লাশ চাই। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজুর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ বেশিরভাগই দেশের বাইরে, আর যারাও দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। এখনো লিবিয়ায় এই মাফিয়া চক্রের হাতে আরও 11 যুবক জিম্মি রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। প্রসিকিউশন বলছে অভিযানের নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন তিনি। কাদের সিদ্দিকীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই ভাই লতিফ সিদ্দিকীকে মামলায় জড়ানো হয়েছে। হাজিরার প্রথম দিনই আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুর 1টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে গাড়িতে লতিফ সিদ্দিকীকে আনা হয় ট্রাইব্যুনালে, একই গাড়িতে ছিলেন ছোট ভাই কাদের সিদ্দিকীও। পরে লতিফ সিদ্দিকীকে শাপলা চত্বরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ছোট ভাই কাদের সিদ্দিকীর অভিযোগ, অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে লতিফ সিদ্দিকীকে। একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব। প্রসিকিউশন বলছে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী, যেখান থেকে হামলার নির্দেশনা এসেছিল। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এদিন এজলাসে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন লতিফ সিদ্দিকী। আদালতে কথা বলার অনুমতি না মেলায় নিজের ফাঁসি চান লতিফ সিদ্দিকী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে একথা জানান আইনমন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখার কথা জানান তিনি। টানা 1.5 দশকের দুঃশাসন অপশাসনে অতিষ্ঠ ছিল দেশবাসী। গুমখুনের মতো নির্বিচার অপরাধের অবসান আর বৈষম্য দূর করার দাবিতে সোচ্চার হয় ছাত্র জনতা। রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণ যায় মানুষের। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। বিচারের কাঠগড়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই আসামিকে ফেরাতে তৎপর সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আইনি সহায়তা বিষয়ক সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, ফাঁসির আসামি হওয়ায় শেখ হাসিনা দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখার কথা বলেন আইনমন্ত্রী। জানান, হয়রানিমূলক আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। সরকার চাইলে আগস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারবে।
৪৫ লাখ ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, বেসরকারি আইনি সংস্থার পাশাপাশি প্রয়োজনে সহায়তা নেওয়া হবে মালয়েশিয়ারও। হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আগের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২৩ জুন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছিলেন। বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি, শুধু ৩ লাখ নয়, বাংলাদেশে আশ্রিত ১৪ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশ ৩ লাখ টন ১৪ লাখের উপরে আছে। আব একান হেত লাই বুঝি দে তার তো হতাং ক্লিয়ার করা উড়ব দে, বাকি গিন হতে লই যাব দে। হান ২ নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ, একতাং ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি, আমরা সাথে সাথেই প্রস্তুত। এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর উত্তরার দক্ষিণখানে নিজ বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্বর্ণলঙ্কার লুট করতেই এ হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনেরা। দক্ষিণখানের ফায়দাবাদের জামতলার একটি বাসায় স্বামী ও ছোট কন্যাকে নিয়ে থাকতেন সারা রোকসানা পিনু। বৃহস্পতিবার স্বামী মোহাম্মদ সোহেল কর্মস্থলে ও ছোট মেয়ে স্কুলে যাওয়ার পর একাই বাসায় ছিলেন তিনি। বিকেলে বাসায় ফিরে কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে মেঝেতে পিনুর মরদেহ পড়ে থাকতে দেখেন সোহেল। পাশের কক্ষের জানালার গ্রিল পাওয়া যায় কাটা অবস্থায়। স্বজনদের দাবি, বাসা থেকে স্বর্ণলঙ্কার সহ মূল্যবান মালামাল খোয়া গেছে। চুরিতে বাধা দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পিনুকে। গোল্ডের জন্যই আসছে, হয়তো প্যাকেটগুলো সব পাওয়া যাচ্ছে, এখনো আমরা খুঁজতে পারি নাই। এসে দেখি আমার মায়ের মুখের উপর একটা বালিশ দেওয়া। বালিশটা খুলে তার নিঃশ্বাস আর হাত পা চেক করি, তার নিঃশ্বাস তার কোনো নিঃশ্বাস আসতেছিল না। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্ক। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। দিনে দুপুরে একটা ফ্ল্যাট বাসা এরকম খুনাখুনি, এটা আমাদের জন্য ভয়ঙ্কর। আমরা সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে আলামত সংগ্রহে কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আমরা জিনিসটা ইনভেস্টিগেশন করতেছি, ইনভেস্টিগেশনের পরে আমরা সঠিক কারণটা বলতে পারবো। আলামত বিশ্লেষণের পর হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। তাজমিনা, ধন্যবাদ আপনাকে।
পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি সাবরিনা মজুমদার। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। ফরিদপুরের বেসরকারি হাসপাতালগুলোতে ভুল চিকিৎসায় প্রাণহানির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অভিযোগ উঠেছে অনেক ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। আগামীতে মনিটরিং জোরদার করে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2025 সালের 21 সেপ্টেম্বর ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার বাসিন্দা এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লামি আক্তারের পেটে ব্যথা হলে জেলা শহরের আরোগ্য সদন হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে চিকিৎসক তার অপারেশন করেন। পরদিন মারা যায় লামিয়া। এর আগে একই বছরে 16 জুলাই পেট ব্যথা নিয়ে একই উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষার্থী আয়েশাকে শহরের আলজারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তারও অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হলে অপারেশন করা হয়। রাতে তাকে পার্শ্ববর্তী রেজওয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হলে সকালে তার মৃত্যু হয়। ফরিদপুরের বেসরকারি হাসপাতালগুলোতে একের পর এক ভুল চিকিৎসা, ভুল অপারেশন আর চিকিৎসা অবহেলায় প্রাণহানির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অভিযোগ উঠেছে অনেক ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে সরকারি হাসপাতালের 300 মিটারের মধ্যে কোনো বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা যাবে না। সরকারি এমন নির্দেশনা থাকলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গেটের মাত্র 20 গজ দূরেই রয়েছে অন্তত 1 ডজন প্রতিষ্ঠান। দালাল চক্রের সদস্যরা রোগীদের নানা প্রলোভনে নিয়ে যায় অনুমোদনহীন এসব হাসপাতালে। এমনকি ভুল চিকিৎসায় রোগী মৃত্যুরও ঘটনা ঘটে। এমন অনিয়ম ঠেকাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জেলাবাসীর। ব্যাঙের ছাতার মতন গড়ে উঠছে বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক। চিকিৎসার নামে আপনার টেস্টে হাজার হাজার টাকা নামায় দেয়। সেবার নামে আসলে চিকিৎসা খাতটা টোটালি বাণিজ্যিকীকরণ হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে জেলার অর্ধেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশের ছাড়পত্র নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে বলা হয়েছে। মূল যে রেগুলেটরি অথরিটি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, এটা হলো সিভিল সার্জন মহোদয়। তো তার ক্ষমতা আছে যে কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক অবৈধভাবে পরিচালনা সিলগালা করার। ওইটা আসলে আমার পরিবেশের ওইভাবে সরাসরি আমার ওই ক্ষমতাটা নেই। কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সময় অভিযানে অনেক প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে। আগামীতে মনিটরিং জোরদার করে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রতি বছর আপনারা জানেন যে ক্লিনিক এবং হসপিটালগুলো রিনিউ করা লাগে, কিন্তু আপ টু ডেট রিনিউটা তারা করে না। সেই ক্ষেত্রে আমাদের নিয়মিত অভিযান চলে। বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান, তাদের কি করা তার করতে, তারা কি লাইসেন্স তাদের থাকবে, কি তাদের থাকবে না, প্রশিক্ষিত নার্স সহ সকল বিষয়ে আমাদের এই তদারকি অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফরিদপুরের 323টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে 17টি প্রতিষ্ঠানের অনুমোদন নেই। সময় সংবাদ, ফরিদপুর। পদ্মার রেল সংযোগ প্রকল্পের সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের একের পর এক কেবল ও যন্ত্রাংশ চুরি হচ্ছে। এতে যাত্রীবাহী ট্রেনের সিগন্যাল ব্যবস্থায় নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এদিকে এ রুটে 10 আগস্ট থেকে অভিযাত্রী নামে আরও একজোড়া ট্রেন যুক্ত হচ্ছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা রেল সংযোগ প্রকল্প বদলে দিয়েছে দেশের রেল নেটওয়ার্ক। তবে দ্রুত গতির এই রেল সংযোগের মুন্সিগঞ্জের নিমতলা, শ্রীনগর ও মাওয়া রেলওয়ে স্টেশন, শরীয়তপুরের জাজিরার পদ্মা স্টেশন এবং মাদারীপুরের শিবচর স্টেশনে কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিগন্যালিং সিস্টেমের কেবল ও যন্ত্রাংশ চুরি হয়েছে। এ কারণে স্টেশনগুলোতে সিগন্যালিং সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে। 4টির মধ্যে এখন 2টি লাইন দিয়ে মাওয়া, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন চলাচল করছে। নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ রাখা হয়েছে। গেল 2 বছর এই স্টেশনগুলোতে অন্তত 5 বার চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি ঠেকানো সহ সেবা বৃদ্ধির অংশ হিসেবে পদ্মা সেতু রেল সংযোগ বহরে 10 আগস্ট থেকে অভিযাত্রী কমিউটার নামে আরও একজোড়া ট্রেন যুক্ত হচ্ছে। কয়েকদিন পর পর আর কি তার মার চুরি হয়, রেলের যন্ত্রপাতি চুরি হয়ে যায়, যে কারণে মেরামতের জন্য বন্ধ থাকে। মাঝখানে এখন লাভাই যাত্রী
অনেক ময় মুরব্বীরা আছে, লাভতে পারে না, উঠতেও পারে না। ওদিক দিয়ে যাওয়া উঠা আমাদের খুব কষ্টকর হয়। জনবলের অভাবে নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ থাকলেও আগামী 1 আগস্ট থেকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সিগন্যালের মালামাল চুরি হওয়ার কারণে এই দুটো লাইনের কাজ শেষ হয় নাই, কিন্তু কাজ চলমান আছে, অচিরেই এটা ঠিক হয়ে যাবে দুটো লাইন। তখন আমার 4টা লাইনই সচল থাকবে। চুরি রোধ করার জন্য বিশেষ সিগন্যালিং এর যে সমস্ত মালামাল বাইরে আছে এগুলো আমরা স্টেশনের ভিতরে প্রতিস্থাপন করার কাজ চলমান আছে। আর অন্যান্য যে রেল লাইনের যে ফিটিংস চুরি হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আসলে রোধ করতে আসলে আমরা পারতেছি না, আমাদের প্রয়োজনীয় জনবলের অভাব আছে। পদ্মা সেতু রেল সংযোগ রুটে বর্তমানে 6 জোড়া ট্রেন চলাচল করছে। নতুন যুক্ত হওয়া কমিউটার ট্রেন অভিযাত্রী চলবে গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কিশোরগঞ্জ ভৈরব রেলপথে 12টি স্টেশনের মধ্যে 5টি দীর্ঘদিন ধরে বন্ধ। স্টেশনে কোনো ট্রেন না থামায় নাগরিক সেবা থেকে বঞ্চিত যাত্রীরা। মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে স্টেশনগুলো, চুরি হয়ে গেছে কোটি টাকার মূল্যবান সম্পদ। তবে লোকবলের অভাবে স্টেশনগুলো চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রাচীন কোনো ঐতিহাসিক স্থাপনার ধ্বংসাবশেষ নয়, এটি বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের অসংখ্য লেখায় স্থান করে নেয়া সুখী নীলগঞ্জ স্টেশনের দৃশ্য। এখন আর আগের মতো কোলাহল নেই কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশন ঘিরে। ভবনের টিনের চাল, বেড়া আর আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা, ঘাসে ছেয়ে গেছে রেল লাইন, বিমূর্ত হয়ে পড়েছে স্টেশনের নামফলকটিও। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা ঐতিহ্যবাহী স্টেশনটিতে এখন আর থামে না কোনো ট্রেন। বন্ধ রয়েছে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাড়ির কাছে যশোদলপুর স্টেশনটিও। এছাড়া বাজিতপুরের হালিমপুর, কুলিয়ারচরের ছয়সুতি ও ভৈরবের কালিকা প্রাসাদ স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ। এতে সেবাবঞ্চিত এলাকাবাসী। পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের সম্পদ, চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। স্টেশনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। অনেক ছাত্রছাত্রী দূর দূরান্ত থেকে আসে, কিন্তু এখন বাইরে আসতে হয়। গাড়ি নাই, আইয়ে না, এলাকার মানুষ কষ্টের মধ্যে আছে, চলতারে না। যে আগের যে লোকালটি ছিল, এই লোকালটি দুধ দিতেন তেমন করে আমরা ভালো হইতো। গাঁজা, মদ, পেন্সিডিল, বড়ি বা বিভিন্ন ধরনের রাত দিন 24 ঘন্টা আমরা এলাকাবাসী যারা আছি খুব অতিষ্ঠ হয়েছি। এবং লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় স্টেশন মাস্টার সহ অন্যান্য লোকবল সংকটে স্টেশনগুলো একেবারে বন্ধ হয়ে পড়ে। তবে বন্ধ স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে লোকবল সংকটের কারণে বিভিন্ন স্টেশন এখন বন্ধ। নতুন নিয়োগ হলে এগুলো স্টেশন পুনরায় চালু হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন লেভেলকে অবহিত করা হয়েছে। কিশোরগঞ্জ ভৈরব রুটে 12টি স্টেশনের মধ্যে 5টি বন্ধ। এই রেলপথে আন্তনগর 11 সিন্ধুর প্রভাতী, আন্তনগর 11 সিন্ধুর গোধূলি, কিশোরগঞ্জ এক্সপ্রেস ছাড়াও জামালপুর ময়মনসিংহ ভৈরব হয়ে চট্টগ্রামে যাতায়াত করে আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত ব্যয়ের কারণে কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি। তবে বাজার নিয়ন্ত্রণে করে জনজীবনের স্বস্তি দিতে কাজ করছে সরকার। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্যমন্ত্রী। দেশের 10টি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারজাতকরণ নিয়ে 810টি বাজার নিয়ে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় দেখা গেছে সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ব্যবসায়ী বেশি মুনাফা করেন। চালে মিলার, ডাল মরিচে আড়তদার, আলু বেগুনে খুচরা বিক্রেতা এবং পেঁয়াজে প্রান্তিক পাইকার সবচেয়ে বেশি লাভ করেন। এই গবেষণার ফল তুলে ধরতে রাজধানীর মহাখালীতে ব্র্যাকিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনরা বলেন, শুল্ক কমানোর কারণে সাধারণ মানুষ সুবিধা পাওয়ার কথা থাকলেও তা চলে যায় মধ্যস্বত্বভোগী সহ আরো অনেকের পকেটে। যারা আমদানিকারক তারা আমার কাছ থেকে 4% ভ্যাটের এটা নিয়ে নিলেন, সুযোগটা নিয়ে নিলেন, কিন্তু তিনি তার প্রাইসিং করার সময় অর্থাৎ ওই খুচরা বিক্রেতার কাছে দেওয়ার সময়, দোকানদারের কাছে দেওয়ার সময় তার কিন্তু ভূমিকা কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে। উৎপাদনটাকে যদি আমরা স্থিতিশীল করতে চাই, এখানে যেই ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টটা আমাদের এই ম্যাক্রো ইকোনমিক যে ফেনোমেনন, যে আমার গ্রোথের জন্য আমি যে ইনফ্লেশনটা ধরে রাখছি গভর্নমেন্টের, সেটা কিন্তু আমার প্রত্যেকটা আইটেম স্পেসিফিক আসছে। তারপরেও দাম কমছে কোনগুলো, যেগুলো প্রোডাক্টিভিটি বেড়েছে। এ সময় বাণিজ্য মন্ত্রী জানান, বাংলাদেশের জন্য মহাযন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। এখান থেকে মুক্তি পেতে সরবরাহ ব্যবস্থাপনার জটিলতা দূর করতে কাজ করছে সরকার। আমাদের মতো স্ট্রাগলিং ইকোনমির জন্য তো
ইনফ্লেশন অনেক বড় পেন। সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে। চাঁদাবাজি, আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দিই, আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি। বাজার ব্যবস্থাপনার ত্রুটি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অনেক পণ্যের দাম শতভাগ বৃদ্ধি পাচ্ছে বলেও তুলে ধরা হয়েছে সিপিডির গবেষণায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.50% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি কমিটি। 2 আগস্ট থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি কমিটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদ হার কমানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেপো বা নীতি সুদ হার 10% থেকে কমিয়ে 9.50% নির্ধারণের সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার 11.50% থেকে 11% নামানো হয়েছে। সংস্কার কাজ শেষ না হতেই বৃষ্টির পানিতে ধসে গেছে গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কের 2টি অংশ। ঝুঁকি নিয়ে সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে অন্তত 15টি গ্রামের লক্ষাধিক মানুষ। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিলেও মানছে না কেউ। সড়কটির স্থায়ী সমাধানের জন্য নকশা পরিবর্তন করে নতুন টেন্ডার আহ্বান করতে হবে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জয়ন্ত শিয়ালের রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। সড়কের এক পাশ ভেঙে ও ধসে গিয়ে নেমে গেছে খাদের দিকে। ভাঙা স্থান পার হতে গিয়ে কাত হয়ে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই চিত্র গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কে। কোটি টাকা খরচ হলেও স্থায়ী সমাধানের অভাবে গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কে যাতায়াতকারী হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। গোপালগঞ্জ সদর উপজেলার অন্তত 15টি গ্রামের লক্ষাধিক মানুষের জেলা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। কিন্তু সড়কটির 2টি স্থানের অবস্থা এতটাই নাজুক, সাধারণ যানবাহন চলাচল করতেই হিমশিম খাচ্ছে। 1999 সালে 1,70,00,000 টাকা ব্যয়ে নির্মিত 10.5 কিলোমিটারের এই সড়কটি 2019 সালে সংস্কারেই খরচ হয় 10,64,00,000 টাকা। এরপর 2022 সালে আবারও সড়কের 2টি স্থানে ধস নামে। দীর্ঘ দুর্ভোগের পর চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় 31 লাখ টাকা ব্যয়ে শুরু হয় নতুন সংস্কার কাজ, যার মেয়াদ শেষ হয় মার্চ মাসে। কাজের মেয়াদ না বাড়লেও জুন মাসে 90% কাজ শেষ হতে না হতেই ফের বৃষ্টিতে ধসে যায় একই স্থান। পরিস্থিতি সামলাতে এলজিইডি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টাঙালেও বাস্তবে তা মানছে না কেউই। বিকল্প কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। মানিখার ব্রিজ থেকে এই পর্যন্ত প্রায় লক্ষাধিক লোক এখানে যাতায়াত করে। কাজই করতেছে না, শুধু সাইনবোর্ডটা নিয়ে আসে, শুধু সাইনবোর্ডটা নিয়ে চলে যায়। মাস খানিকও হয় না ভাই, 15 বৃষ্টি হয়ে যায়, গাছটা ভেঙে গেছে আবার। এলজিইডি বলছে নকশা পরিবর্তন ছাড়া আর কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। যে ডিজাইনটা আছে এখানে জন্য একটা স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন হবে। আমরা আমাদের ডিজাইন ইউনিট থেকে লোক নিয়ে এসে আমরা এক্সপার্টাইজ প্রোভাইড করে এটাকে আমরা নতুনভাবে এটা তৈরি করার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবস্থা নিচ্ছি। 2025-26 অর্থ বছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় 8 জানুয়ারি সংস্কার কাজের কার্যাদেশ পায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। রাঙামাটির বাঘাইছড়িতে বিদ্যুৎ বিভাগের অনিয়ম রোধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা অভিযোগ করেন বাঘাইছড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ায় এলাকাবাসী প্রায় 2 মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায়। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে পিডিবির আশ্বাস ও পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতা ফিরে যায়। বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল রূপান্তরের আওতায় এনে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাসে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2025 থেকে 26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্টেশনের 1 নম্বর লাইনে ঢাকামুখী মহানগর গোধূলি এসে যাত্রাবিরতি দেয়। আরেক লাইন দিয়ে যাচ্ছিল চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস। এ সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। ধারণা করা হচ্ছে তিনি মহানগর ট্রেন থেকে নেমে রেল লাইন পার হচ্ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খাওয়ার পর তিনি ঘটনাস্থলেই মারা যান। শরীয়তপুর ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী দায়মিচর নারায়ণপুরে দীর্ঘদিনের সীমানা এবং জমির মালিকানা বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। জমি দখল, হামলা ও মামলার কারণে কৃষকরা পালিয়ে বেড়াচ্ছেন। চাঁদপুর অংশের কিছু দুষ্কৃতকারীদের কারণে স্বাভাবিকভাবেই চাষাবাদ করতে পারছেন না বলে অভিযোগ তাদের। তবে দ্রুত এই জটিলতা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। BM ইসরাফিলের তথ্য ও মিলন হারের ছবিতে রিপোর্ট। মেঘনার বুকে জেগে ওঠা দায়মিচর নারায়ণপুর প্রায় 2 থেকে আড়াই দশক আগে নদী থেকে জেগে ওঠা এই চরে বছরের পর বছর ধান, মরিচ, চীনাবাদাম, তিল সহ বিভিন্ন ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন শরীয়তপুরের স্থানীয় কৃষকরা। কিন্তু যে জমি জীবিকার ভরসা, সেটি এখন পরিণত হয়েছে বিরোধ আর অনিশ্চয়তার কেন্দ্রে। 2005 সালে শরীয়তপুর, চাঁদপুর ও বরিশাল জেলার প্রশাসনের যৌথ উদ্যোগে সাহেবগঞ্জ বাজার এলাকায় সরকারি সীমানা পিলার স্থাপন করা হয়। কিন্তু তা উপেক্ষা করে চাঁদপুরের নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে চরাঞ্চলের জমি দখলের অভিযোগ তুলেছেন কৃষকরা। বিনা কারণে কৃষকদের বিরুদ্ধে 30 লাখ টাকার ক্ষতির মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা থেকে আমি শুনি যে আমার এখানে গাছগুলা আর আমার নেটের যে বেড়াগুলা ছিল এগুলো সব রাতে চুরি করে নিয়ে যায়। তারা আইল কেটে নেয়, তারপরে মাছের পোনা ছিল এগুলো সাইডে দিছে, গাছ কেটে নিছে ছোট ছোট চারা গাছ। পরবর্তীতে বেকু ফালাইয়ে তারা চলে যায়, কেউ পাই নাই। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। কৃষকদের অভিযোগ, জমির মালিকানা নিয়ে শরীয়তপুরের গোসারহাট ও চাঁদপুরের মধ্যে বিরোধের জেরে তারা এখন স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারছেন না। মামলার কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে। ধানের সময়টা আসলে করে আর সোয়াবিনের সময় আর মরিচের সময় আসলেই ওনারা এই কিছু গুন্ডা বাহিনী নিয়ে এই গরিব অসহায় মানুষগুলোরে নিয়ে নির্যাতন করতেছে। এই জমিগুলো হলো শরীয়তপুরের আওতায়। এখন আপনি গুগলে সার্চ দিলে পাইবেন। আমার জায়গা জমি আমি চাই, আমি আর কিছু চাই না। 10 লক্ষ টাকার মাছ, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার গাছ বানাট কথা কয়েটিয়া মিথ্যা মামলা করছে। আমাকে কেন মিথ্যা মামলা দিল? আমরা মিথ্যা মামলার প্রত্যাহার চাই। বিষয়টি সমাধানে শরীয়তপুর ও চাঁদপুরের সংসদ সদস্য ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাবেক চেয়ারম্যান। তবে সীমানা দ্বন্দ্বের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। চাঁদপুর জেলা প্রশাসক, শরীয়তপুরের জেলা প্রশাসক যারা আছেন তাদের সহযোগিতায় সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ঊর্ধ্বতনকে জানিয়েছিলাম যে আসলে যদি কোনো এখানে সীমানাটা চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, শীঘ্রই এই ব্যাপারে একটা ফ্রুটফুল রেজাল্ট পাব। দ্রুত আধুনিক ভূমি জরিপ, জেলা সীমানা নির্ধারণ, প্রকৃত মালিকানা যাচাইয়ের দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, শরীয়তপুর। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে 143 জন আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগে নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তদন্তের জন্য রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে উপস্থিত হন 3 সদস্যের তদন্ত কমিটি প্রথমে 143 জন আউটসোর্সিং কর্মীর কাছ থেকে লিখিত বক্তব্য নেয়। তারা কিভাবে নিয়োগ পেয়েছেন এবং নিয়োগের জন্য ঘুষ দিতে হয়েছে কিনা এসব বিষয়ে মৌখিকভাবে তাদের বক্তব্য শোনেন কমিটির সদস্যরা। ঘুষ না দেওয়ায় চাকরি না পাওয়ার অভিযোগ তোলা 12 জন সরাসরি তদন্ত কমিটির মুখোমুখি হন। সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশ পায় নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে জনপ্রতি 70 থেকে 80 হাজার টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। এই অভিযোগ ওঠার পরই সাময়িক বরখাস্ত করা হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তারা আমাদের ঢাকায় ডাকে নিয়োগপত্র নেওয়ার জন্য, আমরা যাই, যাওয়ার পরে তারা টাকার দাবি করে, ৮০,০০০ টাকার দাবি করে, আমরা দিতে না পারায় নিয়োগপত্র আমাদের দেয়নি। টাকা পয়সা কিছু দেয়নি, আমি গেছি, যাওয়ার পরে আমাদেরকে নিয়োগপত্র দিয়ে দিছে। আমরা কোনো টাকা দিয়েছিলাম না কিনা, কেউ আমাদের হুমকি দিয়েছিল কি না টাকার জন্য, বা এমনও যে টাকা না দিলে তোমাদের চাকরি হবে না, এরকম কিছু হয়েছিল কি না, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল। আমরা আমাদের সত্য কথাটাই লিখেছি। আগামী 2 মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও 10টি আইসিইউ বেড সংযোজন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা আগামী 2 মাসের মধ্যে এখানে যে আইসিইউ বেড রয়েছে 10টি মাত্র, এটি আমরা আরও 10টি সংযুক্ত করব, অর্থাৎ 20টি বেডে এখানে আইসিইউ চালু থাকবে। এখানে কেবিনের যে সমস্যাটা তুলে ধরা হয়েছে, কেবিনের অ্যাটেন্ডেন্টের কোনো থাকার জায়গা নেই, বেড নাই, এটিকে আমরা সংযুক্ত করেছি, একজন করে অ্যাটেন্ডেন্ট রুগীর সঙ্গে থাকতে পারবে। এবার জানবো মাছ এবং সবজির বাজারের খবর। মাদারীপুর শহরের পুরান বাজার পাইকারি মাছের আড়তে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং মুন্সিগঞ্জের মীর কাদিমের সবজির আড়তে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। শুরুতে যাচ্ছে মাদারীপুরে অভিজিতের কাছে। অভিজিৎ, গত 2 সপ্তাহর বেশি সময় ধরে মাদারীপুরের যে পাইকারি হাট বাজার আছে মাছের, সেখানে কিন্তু দেশি যে মাছ, সেই মাছের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এছাড়া নদ নদী থেকে ধরে আনা মাছ, প্রত্যেকটি যে মাছ, সে মাছের কেজি 300 থেকে 400 টাকা করে বেশি বিক্রি হচ্ছে হাট বাজারগুলোতে। আমরা কথা বলেছিলাম এখানকার যে পাইকাররা আড়তদাররা রয়েছেন, তারা বলছেন যে দেশি মাছের ব্যাপক সংকট এবং অন্যান্য যে নদ নদী থেকে যে মাছ ধরে নিয়ে আসা হয় এবং কুয়াকাটা সমুদ্র সৈকত থেকেও এখানে বেশ কিছু মাছ ধরে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে পরিবহন খরচ বেশি লাগে, তার ফলে কিন্তু একটু দাম বাড়তি বলে আমাদেরকে বলা হচ্ছে। তবে দাম বাড়তি নেওয়ার কারণে ক্রেতারা বেশ ক্ষুব্ধ। তারা বলছেন যে অস্বাভাবিক হারে প্রায় মাছের বাজারে দাম বাড়তি রাখা হয়, যার ফলে কিন্তু তাদের যে ক্রয় ক্ষমতা সেটি কিন্তু নাগালে চলে যায়। বাজারে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ইলিশের সরবরাহ রয়েছে। এই ইলিশ মাছ মূলত পদ্মা, মেঘনা এবং আড়িয়াল খার যে ইলিশ মাছ, সেটি কিন্তু বাজারে নিয়ে আসা হয়েছে এবং এই ইলিশ মাছের দাম কিন্তু কেজি প্রতি 1500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ যে বিগত দিনের যে দাম, সেই দামের তুলনায় 300 টাকা 400 টাকাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারও অধিক হারে কিন্তু এই ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তারা বলছেন যে দাম যদি একটু নাগালের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে এই মাছ বাজারে এসে কিনতে পারেন। এটি মাদারীপুর জেলার শহরের প্রাণকেন্দ্র পুরান বাজার পাইকারি মাছের আড়ত। এখানে ভোরবেলা থেকে কিন্তু পাইকারি মাছ বিক্রি করা হয় এবং পরবর্তীতে এই মাছগুলো বিভিন্ন গ্রামগঞ্জের যে হাট বাজার, সেই হাট বাজারে কিন্তু নিয়ে খুচরা বিক্রি করা হয়। তো আমরা কথা বলছিলাম আড়তদার সমিতির যে সভাপতি রয়েছেন, তিনি বলছেন যে হয়তো আগামীতে যদি দেশি মাছের সরবরাহ বৃদ্ধি পায় তাহলে যে দাম কিছুটা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর মাছ বাজারের সবশেষ। আমরা চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, তিনি জানাবেন শাকসবজি বাজারের খবর। পুরো বাজার ভরে গেছে এবং এই বর্ষাকালীন সবজির সঙ্গে কিন্তু এখন অনেক রকম বিচিত্র রকমের সবজি পাওয়া যাচ্ছে এখানে এবং এই সবজি ঘিরে পাইকার এবং শৌখিন ক্রেতাদের মধ্যে কিন্তু অনেক ভিড় পড়ে গেছে। তবে আকস্মিক সবজির দাম বেড়ে যাওয়ায় কিন্তু ভোক্তারা ক্ষুব্ধ। তারা বলছেন বাজারে সিন্ডিকেট করবার কারণে সবজির দাম বেড়ে গেছে। বিশেষ করে কাঁচা মরিচের ঝাল সেটি কিন্তু 300 থেকে 400 টাকা কেজিতে উঠেছে। এই বিষয়টি কিন্তু কোনোভাবেই ক্রেতারা মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন যে আকস্মিক যে এই দাম বেড়ে যাওয়া, তার পেছনের কারণ খোঁজার জন্য কিন্তু কোনো বাজার মনিটরিং নেই এবং জেলায় যে 4906 হেক্টর জমিতে এই বর্ষাকালীন সবজি আবাদ হয়েছে, সেইখান থেকে কিন্তু কৃষক সরাসরি অনেকে সবজি নিয়ে এখানে এসছেন। মধ্যস্বত্বভোগী অনেক পাইকারও এখানে আসছেন এবং এই
সবজি বাজারে কিন্তু এখন 120 টাকা কেজিতে করলা এবং উচ্ছে বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 110 টাকায়, ধুন্দুলের দাম কিন্তু 60 টাকা কেজি, কহি দামও একই, কাকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে, ঢেঁড়স 50 টাকায় পাওয়া যাচ্ছে এবং আলুর দাম কিন্তু সামান্য বেড়ে এখন 22 টাকা কেজি হচ্ছে এবং মিষ্টি আলুর দাম উঠেছে 80 টাকা কেজিতে, কালা বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়, জালি কুমড়া পাওয়া যাচ্ছে 60 থেকে 70 টাকায়। একই সঙ্গে কিন্তু লাউ উঠেছে, এই বর্ষাকালীন লাউ কিন্তু 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, কাঁচা কলা হালি উঠেছে 60 টাকা, কচুর লতি পাওয়া যাচ্ছে 80 থেকে 100 টাকায়, বটবটি উঠেছে একদম তাজা বটবটি, এই অঞ্চলের যে ঐতিহ্যবাহী বটবটি সেটি কিন্তু 70 থেকে 80 টাকা কেজিতে এবং বিল থেকে শাপলা তুলে এনেছে প্রতি 15 পিসের যে আটি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 20 টাকায়। শসার দাম সামান্য কমে 50 থেকে 60 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, লেবুর দামও কিছুটা কমেছে, 20 থেকে 40 টাকা হালিতে কিন্তু লেবু পাওয়া যাচ্ছে, আর ধনে পাতা পাওয়া যাচ্ছে 150 টাকায় এবং পুরো বাজার ধরে কিন্তু আপনারা দেখছেন যে বাজার ভরে কিন্তু সব যে বর্ষাকালীন যে সবজি সেই সবজির পসরা নিয়ে বসেছে কিন্তু ব্যাপারী এবং গৃহস্থ সহ অনেকেই এবং সেই পসরার ঘিরে কিন্তু যে এখানকার পাইকাররা এসছেন তারা বলছেন যে আশপাশের এলাকা থেকে বা নানা অঞ্চল থেকে কিন্তু পাইকাররা এসে এখানে এই সবজি কিনে নিয়ে যাচ্ছেন এবং এর পাশে কিন্তু প্রধান বাজার, যেদিন 2 ঘন্টা পরেই কিন্তু এই বাজার জমবে সেখান থেকে কিন্তু দাম আরও বেড়ে যায় এবং এই পাইকারি দাম থেকে অন্তত কিন্তু 20 থেকে 30 টাকা কেজিতে সবজির দাম বেড়ে যায়। সবজি বাজারের কারণে কিন্তু অনেকেই সকালবেলা এখানে সবজি নিতে আসেন এবং এখানে কিন্তু 2 থেকে 3 ঘন্টায় এই শতাব্দী প্রাচীন যে প্রধান সড়কের সবজি হাট সেখানে কিন্তু 20 থেকে 25 মেট্রিক টন সবজি বিক্রি হয়। তো এই ছিল মুন্সিগঞ্জের সবজির হাটের সবশেষ। সরাসরি শুনছিলাম মাদারীপুর ও মুন্সিগঞ্জ থেকে। মানিকগঞ্জে পাটের বাম্পার ফলন হলেও খুশি নেই কৃষক। বর্ষা মৌসুমেও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে কৃষকরা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন পাট পচানোর জন্য ও আঁশ ছাড়াতে কৃষকদের রিবন পদ্ধতি ব্যবহার সহ ফসলটির সঠিক দাম পেতে কাজ করছে তারা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। শ্রাবণের মাঝামাঝি এসেও পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে যাচ্ছে পাট গাছ। ভারী বৃষ্টিতে কোনো জমিতে কিছুটা পানি আটকে গেলেও তা পর্যাপ্ত নয়। মানিকগঞ্জে ভরা মৌসুমে পানি না থাকায় পাট জাগ দিতে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। জমি থেকে পাট কেটে দূর দূরান্তে নিয়ে দেয়া হচ্ছে জাগ, এতে উৎপাদন খরচ বেশি হওয়ায় বিপাকে তারা। পাটের ফলন ভালো হয়েছে কিন্তু পানি না থাকার কারণে আবার কামলার দাম বেশি থাকার কারণে পাটের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। পানির সংকটের জন্য 1-1.5 কিলো টাইনে নিয়ে জাগ দেওয়া লাগে, আর পাটের অনুসারে খরচ অনুসারে পাটের দাম কম। পানি নাই দেশে, পানির জন্য পাটে খরচ ভাঙতেছে বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ভারী বৃষ্টিতে কিছু জমিতে পানি জমলেও একেবারে শুকনো জেলার বেশিরভাগ জমি, তাই রিবন পদ্ধতিতে পাটাশ ছাড়ানো সহ সঠিক দাম পেতে কাজ করছেন তারা। যে সমস্ত এলাকায় পানি আছে সেখানে তারা পানিতে পাট জাগ দিয়ে থাকে, আর যে সমস্ত এলাকায় শুকনো আছে সেখানে আমরা কৃষকদেরকে রিবন পদ্ধতিতে এই পাট জাগ দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 7 উপজেলায় 4,571 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা থেকে আঁশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 18,000 মেট্রিক টন। সময় সংবাদ, মানিকগঞ্জ। হাউথিদের হামলা মোকাবেলা সহ বাব আল মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তায় সৌদি আরবের নেতৃত্বে গড়ে উঠছে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে বাংলাদেশ সহ 14টি দেশ উদ্যোগটিকে সমর্থন জানিয়েছে বলে দাবি আল জাজিরার। নতুন এই জোটের সদর দপ্তর স্থাপন করা হবে রিয়াদে। মধ্যপ্রাচ্যের তেল রফতানি নিরাপত্তা নিশ্চিতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। লোহিত সাগর, বাব আল মান্দের প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, সৌদির উদ্যোগে সমর্থন জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া সহ 13টি দেশ।
রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে 43টি দেশের সামরিক প্রধান বা প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সরাসরি বা ভার্চুয়ালি অংশ নেয়। বৈঠকে জোটের সনদ, সাংগঠনিক কাঠামো, কমান্ড ব্যবস্থা, পরিচালনা পদ্ধতি এবং আনুষ্ঠানিক যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব। সদর দপ্তর থাকবে রিয়াদে। অংশগ্রহণে আগ্রহী দেশগুলো এখন জোটের কাঠামো, নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করছে। নিজ নিজ দেশের সরকারি অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে তারা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট, কোনো রাষ্ট্র বা জোটকে লক্ষ্য করে নয়। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সমুদ্র পথে অবাধ চলাচলের নীতি মেনেই পরিচালিত হবে এর কার্যক্রম। এর আগে লোহিত সাগর সংকট নিয়ে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। তিনি জানান, ইয়েমেনের হাউথিদের মোকাবেলায় সৌদি আরব প্রস্তুত এবং এখনই মার্কিন সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। সৌদির সঙ্গে একই ইস্যুতে আলোচনা করেছেন কুয়েত ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয়রা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান বিকল্প হয়ে ওঠে লোহিত সাগর। তবে গত 20 জুলাই সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপের পর সৌদি জাহাজে হামলা চালায় ইয়েমেনের হাউথিরা। জবাবে হাউথি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে রিয়াদ। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নেয় সৌদি আরব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের তাণ্ডব অব্যাহত। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। প্রবল বাতাসের কারণে গ্রিসের ক্রিট দ্বীপে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ড ও গ্রিসে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এদিকে ফ্রান্সের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সরিয়ে নেওয়া প্রায় 2,20,000-এর মধ্যে মাত্র 84,000 মানুষকে ঘরে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। চলমান তাপপ্রবাহ ও খরার মধ্যেই ইউরোপ জুড়ে দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলের সাফক কাউন্টির ডানউইচ হিথ এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িঘর ও অবকাশযাপন কেন্দ্র খালি করা হয়েছে। কাছাকাছি পারমাণবিক স্থাপনা থাকলেও সেখানে তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ 42,000 হেক্টরেই স্থির আছে। প্রায় 3,300 দমকল কর্মী বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সরিয়ে নেওয়া প্রায় 2,20,000 মানুষের মধ্যে 84,000 মানুষকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ফ্রান্সের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে সুবিধা হয়েছে। বন্ধ থাকা হাজারো ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু হতে শুরু করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার পাশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কও পুরোপুরি খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। গ্রিসের ক্রিট দ্বীপেও দাবানলের সঙ্গে লড়ছেন 2 শতাধিক দমকল কর্মী। প্রবল বাতাসে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় উপকূলীয় ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, গাড়ি ও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। 9টি গ্রাম ও জনপদ থেকে বাসিন্দা এবং পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার ফের আগুনের ঝুঁকি তৈরি হওয়ায় প্রেভেলি সৈকত থেকে 51 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। নাসরিন রুমি, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৈরী আবহাওয়ার কারণে অনুশীলন সেশনগুলোতে বিঘ্ন ঘটায় হতাশ ক্যাপ্টেন। তবে নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে ওশেনিয়াতে ভালো ফলাফলের প্রত্যাশা তার। সিরিজে নাহিদ, শরীফুল, লিটনদের পরিবর্তে দলের সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিজেদের প্রমাণে বড় সুযোগ মনে করছেন তিনি। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন? দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি জানাতে এসে প্রত্যাশা নিয়ে গণমাধ্যম কর্মীদের পাল্টা প্রশ্নই করে বসেন অধিনায়ক শান্ত। যে উত্তরটা পেয়েছেন তাতে যে সমর্থকদের সন্তুষ্ট করা সম্ভব নয় সেটাও বেশ স্পষ্ট। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো?
গত কয়েক বছরে যেভাবে টেস্ট খেলেছে টাইগাররা তাতে প্রত্যাশা আকাশচুম্বী। এর জন্য সেরা প্রস্তুতিও প্রয়োজন। তবে জিম্বাবুয়ে সিরিজের পরিস্থিতির মতো এখানেও হতাশ টাইগার অধিনায়ক। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে উপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। মূলত এমন বৃষ্টিসাত আবহাওয়াই হতাশার মূল কারণ। শেষ দিনের অনুশীলনেও ছিল একই চিত্র। অবশ্য এসব নিয়ে ভাবছেন না শান্ত। লক্ষ্য নিজেদের স্বাভাবিক খেলা খেলেই অজি বোধ করা। আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি। এদিকে নাহিদ শরীফুলদের ইনজুরিতে নিজের সেরা দলটা অজিদের বিপক্ষে পাচ্ছেন না শান্ত। সেটা নিয়ে অবশ্য এখন আর আক্ষেপ নেই তার। হাতে যা অস্ত্র আছে তা নিয়েই লড়াইয়ে প্রস্তুত ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আমার বেস্ট প্লেয়ারগুলোরই পাবো, এটা আসলে আশা করাটাও বোকামি হবে। সো আমার দলে যারা আছে, যারা যখন সুযোগ পাবে বা যারা খেলার অপরচুনিটি পাবে তাদের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। এদিকে অস্ট্রেলিয়া সমীহ করছে টাইগারদের, সেটা দেখে সন্তুষ্ট শান্ত। নিজেদের এই সম্মানটা টেস্ট ক্রিকেটে ধরে রাখতেই অস্ট্রেলিয়া সিরিজে ভালো ফলাফল আনতে চায় টাইগাররা। তাতে ওশেনিয়াতে আরও টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ। পাশাপাশি বাকি প্রতিপক্ষ সমান গুরুত্ব দেবে বলে বিশ্বাস অধিনায়কের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। লিটন দাসের ইনজুরির কোনো দায় নিতে নারাজ বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। তার দাবি, টাইগার অধিনায়কের স্ক্যান রিপোর্টে কোনো ধরনের ভুল ছিল না। আগামীতে ক্রিকেটারদের বিদেশ নির্ভর চিকিৎসা ব্যবস্থা পাল্টে দেশের সব সুযোগ সুবিধা তৈরি করার লক্ষ্য এই পরিচালকের। বর্তমান ফিজিও টিম নিয়েও সন্তুষ্ট শামীম। মেডিকেল ডিপার্টমেন্ট একটা খুব সফট টার্গেট সবার জন্য। লিটন দাসের ইনজুরিতে তোপের মুখে বিসিবির মেডিকেল কমিটি। তবে কমিটির প্রধান কোনো ধরনের দায় নিতে নারাজ। স্ক্যান রিপোর্টে ভুল ছিল না এমনটাই দাবি তার। ফালতু কথা, রিপোর্ট ঠিকই আছে, সবই ঠিক আছে। রিকভারিটা টাইম অফ এক্সপেক্টেড টাইমে হয়নি, তাই তো? রিকভারি এক্সপেক্টেড টাইমের মধ্যেই হচ্ছে, কিন্তু ওই টাইমের মধ্যে রেঞ্জ আছে আর কি। আমরা সাথে করে নিয়ে গেছি যাতে রিহেবটা সাথে থাকে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। চোটে থাকার পরেও কেন জিম্বাবুয়েতে নেওয়া হলো লিটনকে, তা নিয়েও প্রশ্ন উঠছে। ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীমের ব্যাখ্যা, দলের সঙ্গে থেকে যেন চালিয়ে যাওয়া যায় পুনর্বাসন প্রক্রিয়া, এমনটাই ছিল পরিকল্পনা। তো 21 দিন তো হয়ে যাবে, তখন জিম্বাবুয়ে যাবে। তো হয়ে যাওয়ালে তো এই রিহ্যাব প্রসেসটা টিমের সাথে থাকলে বেটার হবে, আইসোলেটেড থাকলে একটা অন্যরকম হবে। যেই কারণে ওকে ইয়েতে পাঠানো হয়েছিল। টুকটাক ইনজুরিতেও ক্রিকেটারদের বাড়তি ভোগান্তির উদাহরণ বহু আছে দেশের ক্রিকেটে। তাই কিছু হলেই খেলোয়াড়দের ছুটতে হয় দেশের বাইরে। এই নিয়ম বদলাতে চান বিসিবির এই পরিচালক। লক্ষ্য প্রযুক্তিগত উন্নতি এনে দেশের চিকিৎসক আর ফিজিওথেরাপিস্টদের দক্ষতা বাড়ানো। বাংলাদেশের প্লেয়াররা যদি ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে, বাংলাদেশ সবাই যদি করতে পারে, তো আমাদের মেডিকেল ডিপার্টমেন্টও একেবারে ইন্টারন্যাশনাল লেভেলই হবে। আমাদেরকে বিদেশের বাইরে যেতে হবে না, সাধারণ চিকিৎসা করার জন্য যেতে হবে না। আমরা ডক্টরদেরকে আরও বেশি ট্রেন করব। বর্তমান যে আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে সেগুলো যথেষ্ট অপ্রতুল আছে, এটা নিয়ে কম কাজ করা হয়নি। এটা নিয়ে কথা বলছি আমি প্রেসিডেন্টের সাথে। পূর্বাচলে সেন্টার অফ এক্সিলেন্স ঘিরেও আছে পরিকল্পনা। বেঙ্গালুরুতে পরিদর্শন শেষে ওই আদলে নির্মাণ করতে চায় বিসিবি। যদিও পূর্বাচলের এই জমি নিয়ে পরিকল্পনা কম করেনি আগের কর্তারাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই দক্ষিণ এশিয়ায় আসছেন ভিনিসিয়াস রাফিনিয়ারা। ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। চলতি বছর 3 অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মাঠে নামবে কার্লো অ্যাঞ্চেলোত্তির শিষ্যরা। দক্ষিণ এশিয়ায় ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলের জনপ্রিয়তা তুঙ্গে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে তা প্রমাণ হয়েছে আরও একবার। সহস্র মাইল দূরেও যখন আকাশি সাদা কিংবা হলুদ নীলরা মাঠে নেমেছে, তখন সাউথ এশিয়ায় গর্জন তুলেছেন ভক্তরা। সেই ফুটবল অনুরাগীদের জন্য আরও বড় উপলক্ষ, এবার আর টেলিভিশনের পর্দায় নয়, নিজেদের আঙিনায় গ্যালারিতে বসে লাতিনের ছন্দময় খেলা দেখার সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছেন তারা। এই অক্টোবরেই ভারত সফরে আসছে ব্রাজিল ফুটবল দল। গত বছর ডিসেম্বরে 3 দিনের সফরে ভারতে এসেছিলেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। সে সময় নানা অব্যবস্থাপনার চিত্র ফুটে ওঠে ঠিকই, আবার এ অঞ্চলে লাতিন আমেরিকান ফুটবল তারকাদের জনপ্রিয়তাও টের পাওয়া গেছে আরেকবার। এর আগেও বিভিন্ন সময়ে আর্জেন্টিনা দল ও দেশটির ফুটবলাররা ভারত কিংবা বাংলাদেশ সফর করেছেন। তবে ব্রাজিলিয়ানদের পায়ের ধুলো খুব একটা পড়েনি এখানে। এবার সাম্বার তালে নেচে ওঠার অপেক্ষায় দক্ষিণ এশিয়া।
অক্টোবরে কলকাতায় ম্যাচ খেলবে কার্লো অ্যাঞ্চেলোত্তির দল। সবকিছু ঠিক থাকলে 3 অক্টোবর সল্ট লেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নিজেদের মাঠে ভিনিসিয়াসদের বিপক্ষে গুরপ্রীত সিংদের লড়াই উপভোগের সুযোগ পাবেন ভারতীয় দর্শকরা। নিঃসন্দেহে বলা যায় সল্ট লেক স্টেডিয়াম ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এটি। হতাশাজনক এক বিশ্বকাপের পর সেপ্টেম্বরে প্রথম ফ্রেন্ডলি গেমে মাঠে নামবে সেলেসাওরা। 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে দুটি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই উইন্ডোতে তাদের তৃতীয় ও শেষ ম্যাচটি ভারতে। আর এই ম্যাচগুলোতে বেশ কিছু তরুণ ফুটবলারকে বাজিয়ে দেখতে চান কোচ অ্যাঞ্চেলোত্তি। 2030-এই হেক্সা স্বপ্ন পূরণে এখন থেকে কাজ শুরু করতে চান ইতালিয়ান মাস্টারমাইন্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ। 1 মাস পেছাচ্ছে প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্ট। আগস্টে শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে সেপ্টেম্বরের 9 বা 10 তারিখ থেকে আসর শুরুর কথা জানালেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 40,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 কোটির মতো শিক্ষার্থী অংশ নেবে এই টুর্নামেন্টে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ বলে জানান উপস্থিত মন্ত্রীরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশাত্মবোধক গানের তালে হাত নেড়ে ক্যাম্পেইনে শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি মেয়র। উদ্দেশ্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার বিষয়ে সবাইকে জানানো। বিশ্বকাপ উন্মাদনার রেশ না কাটতেই নতুন প্রজন্মকে মাদক থেকে ফিরিয়ে আনতে ফুটবল টুর্নামেন্ট শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশে আগামী 9 কিংবা 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 9 আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে পেঁচানো হলো 1 মাস। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এই আয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। আমরা চাচ্ছি যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন খেলাধুলা, লেখাপড়ার সাথে সম্পৃক্ত থাকে। এই সমস্ত উদ্যোগ যাতে অন্ধকার জগৎ থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিকে আনতে পারি। উপজেলা, জেলা, শিক্ষাঞ্চল এবং জাতীয় এই 4টি ধাপে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মূল পর্ব, যেখানে মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের 40,000 শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 কোটি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ যেটা উদ্বোধন হবেন খুব প্রবাবলি 9 সেপ্টেম্বর বা 10 সেপ্টেম্বর বা 11 সেপ্টেম্বর, 3 দিনের যে কোনো একদিন। আমরা 1 মাস পিছিয়ে নিয়েছি স্যারকে অনুরোধ করে, প্রধানমন্ত্রীকে অনুরোধ করে, যাতে আমরা খেলাটা পূর্ণাঙ্গভাবে সফলভাবে সম্পন্ন করতে পারি। প্রায় 100টার উপর শিক্ষা প্রতিষ্ঠান, 200টার উপর মাদ্রাসা আছে। তো আমরা মনে করি এখানে ইনশাল্লাহ সবাই আসবে, অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে, উদ্যমের সাথে তারা আসবে। প্রতিটি দলে 16 জন খেলোয়াড় ও 2 জন কর্মকর্তা থাকবেন। ম্যাচ হবে নকআউট পদ্ধতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সেপ্টেম্বর উইন্ডোর জন্য এখনও প্রতিপক্ষ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে ফুলহ্যামের মূল একাদশে সুযোগ পাওয়ায় ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বেশ আশাবাদী লাল সবুজ কোচ, যদিও সাফে এই উঙ্গারকে পাওয়া নিয়ে এখনও সন্দিহান ডুলি। দীর্ঘদিন পর দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। হামজা শমীদদের হাত ধরে 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যার জন্য লাল সবুজদের প্রয়োজন সেরা প্রস্তুতি। সাফের আগে ফিফার একটি মাত্র উইন্ডো পাচ্ছে বাংলাদেশ, আর প্রস্তুতির জন্য সেই সেপ্টেম্বর উইন্ডোকেই সর্বোচ্চ কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বর উইন্ডোতে খেলার জন্য মধ্যপ্রাচ্য ও আসিয়ান অঞ্চলের বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে। তবে এক কিরগিজস্তান ছাড়া আর কোনো প্রতিপক্ষ এখন পর্যন্ত খুঁজে পায়নি ফেডারেশন। যদিও মধ্য এশিয়ার দেশটিতে না গিয়ে বাংলাদেশেই সাফের প্রস্তুতি ম্যাচের সঙ্গে ক্যাম্প শুরু করতে চান জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি। আমার মনে হয় সাফের প্রস্তুতির জন্য এই মুহূর্তে খুব শক্তিশালী দলের সঙ্গে খেলে হেরে যাওয়াটা হয়তো ভালো কিছু হবে না। অবশ্য কখনো কখনো খুব শক্তিশালী দলের সঙ্গে খেলা ভালো, যাতে নিজের ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করা যায়। আমাদের পরবর্তী ধাপ হলো সাফের প্রস্তুতি। এটা আমাদের হোম টুর্নামেন্ট, তাই প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া বা ইউরোপ যাওয়ার কোনো প্রয়োজন নেই। এশিয়ায় যদি খেলতে হয় তো নিজের দেশে কেন নয়? এখানে খেলে আমরা সমর্থকদের মধ্যে সাফ ঘিরে
উন্মাদনা সৃষ্টি করতে চায়। হামজা সমিত জায়ানদের পাশাপাশি এবারের সাফে দেখা যেতে পারে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে অন্যতম ফারহান আলী ওয়াহিদ। বর্তমানে ফুলহামের মূল দলের সঙ্গে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এই লেফট উইঙ্গার। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ভালোই গেম টাইম পাচ্ছেন ফারহান। ফুলহামের মূল একাদশে সুযোগ পাওয়ায় এই ফুটবলারকে নিয়ে বেশ আশাবাদী ডুলি। যদিও ফারহানকে সাফে পুরোপুরি পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান লাল সবুজ কোচ। দেখুন, আমি এখনো ফারহানের সঙ্গে কথা বলিনি। তার সঙ্গে কথা বলতে হবে। সে যদি লিগে ফুলহ্যামের হয়ে আরো 2-3টি ম্যাচ খেলে ইনজুরিতে পড়ে যায় তবে তো খেলতেই পারবে না। সে খুবই ভালো এবং প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, তার দারুণ ভবিষ্যৎ রয়েছে। সে আমাদের কতটা সাহায্য করতে পারবে তা দেখতে হবে। আগামী 4 নভেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সবকটি ম্যাচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন গতি পাচ্ছে বাংলাদেশ মার্কিন সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের। সমন্বয়কদের আটকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্ররা। 24-এর 31 জুলাই মার্চ ফর জাস্টিসে উত্তাল হয়ে ওঠে দেশ। গণগ্রেফতারেও দমন করা যায়নি বিক্ষোভ। উচ্চশিক্ষা নিতে বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়ছে। রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল হারানোয় বিশেষজ্ঞদের উদ্বেগ। দেশে মর্যাদা না পাওয়ার অভিযোগ। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে মাদারীপুরের সোহাগকে লিবিয়ায় বন্দী করে মানব পাচারকারীরা। মুক্তিপণের টাকা দেওয়ার পরও হত্যার অভিযোগ পরিবারের। মরদেহ দেশে ফেরানোর দাবি। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন তাসমিলা খান। ধন্যবাদ সাবরিনা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।